চৌধুরী, আজকে আমি দেখলাম একটা সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন, তারা একটি প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছে, একটা প্রেস কনফারেন্সে তারা করেছে। সেখানে তারা জামাতের নিবন্ধন বাতিল চেয়ে আবেদনটি করেছে। জামাতের নিবন্ধন বাতিল করতে কি অসুবিধা? আমরা তো ধরেন, আপনি যদি আইনি ভাবে দেখেন, তারা দ্বিতীয় শপথ গ্রহণ করে তাদের নাকি সংসদ সদস্য আইন অনুযায়ী খারিজ হয়ে গেছে, কারণ তারা যে সেটা জি সেটা তো একটা বিষয়। আপনি দেখেন জামাতের যে গঠনতন্ত্র আছে, একটা আমাদের আমাদের তো গঠনতন্ত্র, একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র কি কি হইতে হবে, সেটা হইতে হবে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে না, এটার সাথে আপনার সাংঘর্ষিক হবে না নাকি। বাংলাদেশ মানে জামাতের যে জামাত নামক দলীয় যে দলটা আছে, এদের যে আপনার মানে গঠনতন্ত্র আছে, এটার সাথে আমাদের সংবিধানের সাংঘর্ষিক অবস্থা দাঁড়ানোর কারণে তাদের কিন্তু নিবন্ধটা বাতিল ছিল 2017 সালে না কোন সালে এটা বাতিল ছিল। নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন বাতিল ছিল, বাতিল ছিল বিকজ তাদের গঠনতন্ত্রটা আমাদের সংবিধানের সাথে যায় না। আচ্ছা, নাগরিক সমাজের কে ছিলেন আমি আসলে দেখি নাই, এখনো দেখি নাই। ওনারা যদি এই দাবিটা করে থাকেন, বহুদিন পরে একটা যথার্থ দাবি করেছেন। আপনার মনে আছে যে জাস্টিস খায়রুল হকের একটা ইয়ার মধ্যে আদেশে, সেখানে কিন্তু পরিষ্কার কথা ছিল যে জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং যুদ্ধ অপরাধের জন্য জামাতের আপনার একটা দল হিসাবে তাদের একটা বিচার করতে হবে। কিন্তু সেদিন আওয়ামী লীগ সরকার কেন করে নাই, এটা আমাদেরও দাবি ছিল। আমরা কিন্তু মানে হাটে মাঠে এই দাবিগুলো ছিলাম, কিন্তু মানে আওয়ামী লীগ সেটা করে নাই। এবং যে কোনো একটা দলকে কিন্তু একটা নির্বাহী আদেশটাই, আমাদের ভাই শাহরিয়ার কবির ভাই দীর্ঘদিন এই নিয়ে আন্দোলন করছে যে জামাতকে একটা নির্বাহী আদেশে এটাকে করা যায়, নিষিদ্ধ করা যায়। যেটা পরে 3 দিন আগে করলো, তখন আর আমাদের সরকারই টিকলো না। হ্যাঁ, যদি সেদিন সেটা করা উচিত। যাই হোক, পুরানো কথা বলে লাভ নেই। এখন আজকে নিশ্চয়ই বিএনপি সেই উপলব্ধি আসছে যে জামাত আপনার পিঠে ছুরি মারতে, বুকে নিতে সময় লাগে না, পিঠে ছুরি মারতেও সময়, মানে তাদের কোনো সময় লাগে না। এই আমার মনে, আপনাদের মনে আছে এই বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় একবার শিবিরের একটা সম্মেলন ছিল, সেখানে আপনার তারেক জিয়াকে একজন মানে নিমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে উনি আপনার বক্তৃতার মধ্যে কি বলছিলেন, সেখানে বলছিলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির একই মায়ের দুই সন্তান। হ্যাঁ, তো তারা তো আসলে আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যার পর প্রেসিডেন্ট জিয়া যখন, জেনারেল জিয়া যখন ক্ষমতা নিলেন, তখন কিন্তু আপনার এই গোলাম আজম সাহেব এখানে আসেন। পরে যে জামাত ইসলাম মানে আপনার সংবিধানের 38 ধারা 3 ধারা ওইটা উড্র করে মানে আপনার ধর্মভিত্তিক রাজনীতি মানে চালু করে দেওয়া হয়। কয়দিন আগে ওই আপনার ঢাকা ইউনিভার্সিটির মানে অধ্যাপক শাহিদুজ্জামান সাহেবের একটা কথা শুনলাম ভিডিওতে, যে উনি বলতেছিলেন উনি ওই জিয়ার সাথে উনি জিয়ার অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। তখন নাকি জিয়া সাহেব বলতেন যে জামাত কি দোষ করছে, জামাত তো একটা সংগঠিত দল, তাদেরকে আমাদেরকে করতে হবে, জবাব করতে হবে। রাসেল হায়দার চৌধুরী, আমি আমি এই যে ডক্টর শাহিদুজ্জামান, তার নামের সঙ্গে আমি বলি যৌন নিপীড়ক শাহিদুজ্জামান। যৌন নিপীড়ক না, সে জঙ্গি আপা জঙ্গি তো এখন আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এটি বলছি আপনাদেরকে 97-98 সালের কথা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হয়েছিল, যেখানে এই শাহিদুজ্জামানের বিরুদ্ধে কয়েকজন ছাত্রী অভিযোগ করেছিল সেই ছাত্রীদেরকে তিনি যৌন হয়রানি করেছেন। ওই শিক্ষার্থীরা মানে তাদের নাম পরিচয় গোপন রেখে ওই অভিযোগগুলি দিয়েছিলেন, কিন্তু তারা কোনো প্রতিকার পাচ্ছিলেন না। তখন তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন তিনি ছিলেন আইআর এর টিচার। সো তখন একটা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন গড়ে উঠেছিল ওনার বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের মাধ্যমে ওনাকে বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে। তো ওনার এই পরিচয়টি আমি জানি না কতজন জানে, এটি 97-98 সালের কথা বলছি। ওই সময়ের পত্র পত্রিকা দেখলে আপনারা সবাই পাবেন। এবং এই শাহিদুজ্জামান এখন বিরাট বড় জ্ঞানী গুণী হয়ে গেছেন। এটা কেমন জ্ঞানী গুণী শুধু না, উনি আপনার যখন কি শেখ হাসিনা সরকার ক্ষমতায়, যখন রোহিঙ্গা ইস্যু, ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে।
ওইটা জানতাম না। ধন্যবাদ আপনাকে এই এই বিষয়টা আমাকে মানে বলার জন্য। এটা হয়তো আমরা কোনো রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তারপরে এই শাহিদুজ্জামান যখন মানে আপনার রোহিঙ্গা ইস্যুটা আমাদের বাংলাদেশে আসে, তখন বিভিন্ন টক শোতে এই শাহিদুজ্জামান বাংলাদেশকে বারবার বলতেছিল কেন বাংলাদেশ মানে বার্মাকে আক্রমণ করে না, মানে মিয়ানমারকে আক্রমণ করে না। সে কিন্তু এটা দারুণ জঙ্গি। কারণ হচ্ছে যে আমি আপনার যখন 2017 সালে যখন মানে রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে, তখন আমার মেয়ে ছিল অস্ট্রেলিয়াতে, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। অস্ট্রেলিয়া আমি তো আসলে বাংলাদেশের ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানেও একটা বিরাট জঙ্গি গোষ্ঠী সেখানে আছে, বিরাট একটা জঙ্গি গোষ্ঠী। এরা ওই বিভিন্ন নাকি আপনার এই সিরিয়ার বিভিন্ন মসজিদে সিরিয়ান কিছু ইয়া আছে, আপনার ইমাম আছে, এদের মাধ্যমে এরা পুরা জঙ্গি। কয়েক বাসাতে গেলাম, ওরা প্রচুর টাকা উঠাইতেছিল এবং টাকা উঠিয়ে মানে রোহিঙ্গাদেরকে পাঠাইতেছিল এবং বলতেছে যে বাংলাদেশের ভিতর থেকে ট্রেনিং দিয়া আজকে বার্মাতে আক্রমণ করতে হবে। বুঝলেন না, তাদের তাদের বিষয়টা ছিল ওই রকম। হ্যাঁ, আমি ওখান থেকে বুঝলাম। তারপরে শাহিদুজ্জামান দেখলাম যে প্রতিটা সময় সে শুধু মানে বাংলাদেশকে কেন সেনাবাহিনী আপনার এটা ইয়া করে না, ব্যবস্থা নেয় না, এই হইলো তার এই উদ্দেশ্য। তাই আজকে বিএনপির কথায় আমরা আসি। তো বিএনপির জামাতের সাথে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন চিহ্নিত 2 জন যুদ্ধাপরাধী যারা সরাসরি আমাদের বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, তারা পূর্ণ মন্ত্রিত্ব পায়। ওদের একজন ছিল শিল্পমন্ত্রী এবং তার একটা মানে তার মিনিস্ট্রির আন্ডারে চিটাগংয়ে একটা সার কারখানা ছিল। সেই সার কারখানার জেটিতে আপনার 10 ট্রাক অস্ত্র আনলোড করা হয়। এবং সেই গত বছর আমি ওখানে যাওয়ার পর আমার এক বন্ধু আমাকে সেই জায়গাটা দেখাই আসছিল। কারণ ওখানে শুধু লোডিং করা হইতো, মানে আপনার ওই ইয়েটা মানে আপনার যে ইয়েটা আসতো, এই সারটা তৈরি হইতো, ওই জেটে দিয়ে শুধু আনলোড করা হইতো ওখানে। মানে এই নিজামীর তারপরে আপনার আপনার প্রত্যেকটা ইয়েতে আপনার আপনার প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামাতিকরণ করছে। এই মানে আপনার ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি তো একটা ছায়া গভর্নমেন্টের। আমার আমার কথা আগে বাড়তে হবে, অলরেডি অনেকখানি সময় চলে গেছে। যে এখন কি বিএনপি আপনার কি মনে হচ্ছে ওই ধারাতেই থাকবে, নাকি তারা বুঝতে পারছে যে আসলে তাদের শত্রুকে মিত্রকে? এখন এটা মানে এটা সম্পর্কে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো উপায় নেই। কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার উপায় নেই। আপনার কাছে কি মনে হচ্ছে? শুনুন, আমি এইভাবে বলি, এই যে রুমটা আমি বসে কথা বলছি, আজ থেকে প্রায় 20 বছর আগে শাহরিয়ার কবিরকে আমি বলেছিলাম যে শাহরিয়ার ভাই, বাংলাদেশে যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলিতে আমাদের জাতীয় সঙ্গীত পড়ানো হয় না। আমি কেন বলছি এটা আমি এসে যাব। তো উনি বললেন, দেখো 68,000 মাদ্রাসার বিপরীতে আমি 68টা ইয়ে করেছি, পাঠাগার করেছি। ইটস নট এনাফ। আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে প্রথমত। যদি বিএনপি বোঝে যে বাংলাদেশের ভালো করতে হবে, এখনো আমার কাছে সেটা ক্লিয়ার না। তারেক জিয়া বলেছেন যে এক ট্যাব এক টিচার। উনি একটা ট্যাব দিয়ে টিচারদের উনি ট্রেনিং করাবেন। প্রাইমারি টিচারদের খুব ভালো কথা চিন্তা করেছেন, খুব ভালো চিন্তা করেছেন, কিন্তু এটা ভেরি অর্গানাইজ ওয়েতে করতে হবে। সমস্ত মাদ্রাসাগুলিকে স্কুল করে দিতে হবে। সারা পৃথিবীতে বড় বড় দেশে হাই স্কুল পর্যন্ত একই সিলেবাসে পড়ানো হয়। এই আমেরিকাতে আমি 27 বছর শিক্ষকতা করেছি, এখানে স্পেশালাইজড স্কুল আছে, কিন্তু সেই স্পেশালাইজড স্কুলেও একই সিলেবাস পড়ানো হয়, কিছু কিছু অতিরিক্ত পড়ানো হয়, এর বেশি নয়। ফলত এই যে মাদ্রাসার 1,20,00,000 ছাত্রছাত্রী, তারা আমাদের মুক্তিযুদ্ধ কি জানবে না, তারা আমাদের ভাষা আন্দোলন কি জানবে না, আমাদের বঙ্গবন্ধুর কথা জানবে না, আমাদের 30 লক্ষ শহীদের কথা জানবে না। তারা কালে ভদ্রে আমাদের কি বলে জাতীয় সঙ্গীত উচ্চারণ করবে এবং তাদের টিচাররা বলবে এটা বিদআত। এবং যারা এখান থেকে বেরিয়ে আসবে, তারা যে ওয়াজ করে প্রতিদিন, সেই ওয়াজে মানে প্রতিনিয়ত নারীদেরকে হেনস্থা করা হবে। আজকে দেখেন, এবং তারা বলছে আফগানিস্তানকে সাপোর্ট করছে। আজকে দেখেন আফগানিস্তানে কি করলো,
জি। তারা সর্বশেষ যে আইন করেছে সেখানে বলা হচ্ছে যে একজন নারীকে হাড় ভেঙে যাওয়া পর্যন্ত পিটাতে পারবে। হোয়াট ইজ দিস? এটা কি জঙ্গল নাকি? এবং সেই জঙ্গলকে মামুনুর রশিদরা এই ইয়ে জামাত সেটাকে সাপোর্ট করছে। এইখানটাতে আমার ধারণা যে আহ, তারেক জিয়া দীর্ঘদিন বিদেশে থেকে তার একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। তার মেয়েও ব্যারিস্টারি পড়েছেন লন্ডনে, স্ত্রীও ওখানে ডাক্তারি করতেন। ফলত তার ওই মাইন্ডসেট থেকে, মানে 18 বছর আগে যখন লন্ডনে গেছিলেন সেই মাইন্ডসেট থেকে তিনি বেরিয়ে আসছেন এবং এদের মানে নিজেদের থেকে এদের আলাদা করার উনি সমস্ত চিন্তা ভাবনা করেই আসছেন। বলছে আমার একটা প্ল্যান আছে, আমি আশা করি সেই প্ল্যানেই তিনি চলবেন। তবে এই মন্ত্রিপরিষদে উনি যাদেরকে নিয়েছেন সবাইকে দেখলে কিন্তু আমি সেই আশাবাদটা রাখতে পারি না। ফলত এখানে এরকম যদি একটু ব্যাখ্যা করতেন। নাম ধরে বলছি না, টক শোতে খুব আজে বাজে কথা বলতেন, তাদেরকে উপদেষ্টা বানিয়েছেন। তারপরে খলিলুর রহমানকে সেই 18 মাসের যে অন্ধকার, আমি একসময় একটা কবিতা লিখেছিলাম 18 লাইনের কবিতা, সে 18 লাইনের অন্ধকার, সেই অন্ধকার থেকে উনি একজনকে সেখানে রেখেছেন। এবং আরো বেশ কিছু ইয়াং বলেই তো সবাই মানে যোগ্যতা সম্পন্ন নয়। এখানে যোগ্যতার ভিত্তিতেই এই মন্ত্রী পরিষদটা গঠন করা উচিত। তারপরেও তার কিছু কিছু কথাবার্তায়, যেমন উনি বলছেন যে আমরা সিঙ্গাপুর হব না, আমাদের গোল আমেরিকা বা কানাডা হওয়া না, আমাদের দেশেই শান্তি প্রতিষ্ঠা করা এবং একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চালু করা, সেটা খুবই ভালো কথা। সেভাবে যদি তিনি আগাতে পারেন তার এই মন্ত্রিপরিষদ নিয়ে, যেমন এই মন্ত্রিপরিষদের একজন বলেই ফেলেছে যে সমঝোতার মাধ্যমে যদি গাড়ি থেকে টাকা নেওয়া হয়, ট্রাক থেকে টাকা নেওয়া, এটা চাঁদাবাজি না। মানে ফলত এই লাগামগুলি যদি এই মুহূর্তে টেনে ধরতে পারেন, কতটা সফল হবেন জানি না। তবে দেখুন, স্পষ্টভাবে বলি, আমার যে বয়স, তারেক জিয়া কিন্তু সেই বয়সী, তার মানে আমার জেনারেশন এখন ক্ষমতায়, আমি আশা করব তার সফলতা। ধন্যবাদ। জি, রাজিকুল হায়দার চৌধুরী, ধরেন বিএনপি কি একলা, ধরেন আমরা অনেক আশা করছি বিএনপি এরকমটি করবে কি না জানি না আমরা, তারপরেও ধরেন আপনাদের আশা যদি সত্য হয়ে মানে আপনাদের আশার ভিত্তিতে বলি যে বিএনপি কি একলা এর জামাতকে মোকাবেলা করতে পারবে? ইম্পসিবল। আমি সেই কথাই বলছি। আমি আপনাকে বলছি যে 50% ভোটারকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে। এই 50% এর মধ্যে তো সবাই তো আর ভোট দেয় না নাকি? 2009 সালে সর্বোচ্চ ভোট পড়ছিল 87%, নাকি? মনে করলাম যে এখনো দেশের অধিকাংশ মানুষ ভোট দেয়নি, আপনাকে এটাও ভোট দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তা যেটুকু ভোট দিছে এর মধ্যে ভোট দেয়নি, যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে এই পরিমাণ মানুষও কিন্তু বিএনপি তার সঙ্গে আনতে পারে নাই। তাকে বাঁচানো হয়েছে স্বাধীনতার পক্ষ শক্তি। আমি মনে পরিষ্কার করেই বলি, আওয়ামী লীগের একটা মানে সচেতন অংশ, আর হইল সংখ্যালঘু সম্প্রদায়। এরা কিন্তু অকাতরে ওদেরকে ভোট দেওয়ার পরে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করছে।